সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আমন্ত্রণে আজকে আপনারা সকলে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। আমাদের মিডিয়া সেলের ইনচার্জ সুনীল সরকার মহাশয় আজকে কি টপিক্সের উপরে আমরা বলতে চাইছি সেটা আপনাদের সামনে রেখেছেন। আমিও আপনারা স্বাভাবিকভাবে আমি ওই জুট মিলের শুরু থেকে মাঝে মাঝে যে সমস্ত গুরুত্বপূর্ণ সময়গুলোতে যারা এটা শুরু করেছে চালিয়েছে বর্তমান অবস্থা পর্যন্ত আপনাদের মাধ্যমে আজকে রাজ্যের জনগণের কাছে এটা একটা তুলে ধরার প্রয়াস নিয়েছি। এই কারণে যে বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন সময়ে আদালত কর্তৃক মাননীয় আদালত কর্তৃক সময় সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ঘটনার পক্ষে রায় দিচ্ছে। যে রায় আদালত দিচ্ছেন বা সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত যেটা দিচ্ছেন সেটা কিন্তু রাজ্য সরকারকে পালন করতে পারে। এটা বহু ইস্যু আছে, হচ্ছে চলছে, কেস চলছে, সেগুলো যা আলটিমেট আমাদের কাছে আসবে সেটা আমাদেরকে সরকারকে করতে পারতে হবে। সেটা কে করেছে, কাদের সময় হয়েছে সেটা বড় কথা নয়। যারা সরকারে থাকে সরকার কর্তৃক করা সেটা অটোমেটিক দায়িত্ব থাকে সরকারের। ঠিক এমনই বিষয় ত্রিপুরা জুট মিলস লিমিটেড, এবং এই সম্পর্কে অনেকে জানেন, এটা শুরুটা অনেকে জানেন এবং যে উদ্দেশ্য নিয়ে এটা শুরু হয়েছিল সেটা অবশ্যই বলতে হবে যেটা নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য নয়। এবং এর শুরু থেকে 1956 সালের কোম্পানি আইনের ভিত্তিতে এটা 1974 সালে এটা রেজিস্ট্রেড হয়েছে দীর্ঘ সময়, এবং 1980 সালে তৎকালীন সময় 1978 বামপন্থী সরকার রাজ্যে সরকার গঠন করে এর পরীক্ষামূলক উৎপাদন, এবং 1981 সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় প্রথম। এটা সম্পূর্ণ রাজ্য সরকারের মালিকানাধীন ছিল এবং এই রাষ্ট্রায়ত্ত সংস্থা, এবং একমাত্র এটাই ত্রিপুরার ওই সময় পাটকল হিসাবে এটা শুরু হয়। এবং বলতে হয় সরকারের অধীনে সর্বপ্রথম যদি কোনো শিল্প কারখানা গঠন করে হয়ে থাকে সেখানে যাকে নিয়ে এত আশা আকাঙ্ক্ষা ছিল সেটা অবশ্যই এই জুট মিলস। যেমন প্রয়োজন ভিত্তিক কর্মসংস্থান তৈরি হবে, ওই সময়ে রাজ্যের মধ্যে যারা গরিব লোক যারা চাষবাস করে তাদের এই পাট চাষিও আমাদের সময় সময় রাজ্যের মধ্যে এটা একটা চাষবাস করতে তৎকালীন কৃষক, এবং এদের এই প্রয়োজনকে ভিত্তিক এই কর্মসংস্থান তৈরি হবে এবং সেখানে তাদের ন্যায্য মূল্য পাবে এবং এই কৃষকরা তাদের পাবে, সেটাকে মূল উদ্দেশ্য রেখে এই জুট মিলস তৈরি হয়। তো এই কারখানা শুরু হয় 2 বছর যাবৎ, সেখানে 12,000 মেট্রিক টন, সেখানে 12,000 মেট্রিক টনের টার্গেট নেওয়া হয় এবং তার জন্য কর্মসংস্থান হবে, স্বাভাবিক কথা। এবং হিসাব মোতাবেক সেই কর্মসংস্থানকে সামনে রেখে এটা শুরু হয়েছে, এবং করার পরে এই সম্পর্কে যারা জানেন, এই সম্পর্কে যারা ওয়াকিফ করে তাদের কাছে বিশেষ বলতে হবে না। শুরু হওয়ার কিছুদিন পর দেখা গেছে যে এই যে উদ্দেশ্য নিয়ে করেছে উদ্দেশ্য থেকে তারা বিচ্যুত হয়ে যায়, এবং সেখানে এই জুট মিলের মাধ্যমে যে সমস্ত কর্মী তাদের সেখানে নিযুক্ত দিয়েছেন তাদেরকে কমপ্লিটলি ওই সময়কার তৎকালীন সময় সেখানে বামপন্থী পরিধানী সরকারের সে রাজনৈতিক সেখানে টোটালি তারা ব্যবহার করা শুরু করেছে, করে থাকতে পারে না। সরকারের বাস্তব যে অভিজ্ঞতা সেটা আপনাদের মাধ্যমে এই জনগণ, রাজ্যের জনগণের কাছে এটা আমার মুখ খুলতে চাইছি আমরা, যে তাদের এই মিথ্যা প্রচারে জনগণ যাতে বিভ্রান্ত না হয়।
যদি আজকের দিনে তারা ওই সময় করতো, আজকের দিনে সেটা আজকে এখানে সরকারকে জনগণের রাজ্যে জনগণের টাকাকে এইভাবে নষ্ট করতে হতো না। কিন্তু তারা করেছে, দোষ দিচ্ছে আমাদের কাছে। আমি বলে দিয়েছি যে এই 2003 থেকে 2009 পর্যন্ত বর্তমান বিরোধী দল নেতা তখন ছিলেন, কেন উনি তখন কিছু করেননি? ওনার সরকার তো ছিলেন 35 বছর, কেন সরকারের সময় আজকে এই দায়িত্ব নেয়নি যে জুট মিলে যারা কর্মীরা তাদেরকে কোন রকম দায়িত্ব পালন করেনি? জুট মিল কি করে চলবে বলুন? ইচ্ছা করে জুট মিলকে তারা বড় হতে দেয়নি। তখন পাট চাষ করতো রাজ্যে অনেক কৃষকরা, কিন্তু সেখানে করেনি। কি করতো? এমএসপি, আপনারা জানেন যে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেখানে এই পাটের উপর মিনিমাম সাপোর্ট প্রাইস ভারত সরকার করেছে। এদের দীর্ঘ 35 বছর শাসন ব্যবস্থা চালানোর পরেও তারা কখনো কৃষকদের শুধু বন্ধু বলেছে, কৃষকদের ব্যবহার করেছে, গরিব মানুষকে ব্যবহার করেছে, শ্রমিকদের ব্যবহার করেছে, কিন্তু কখনো তাদের আসল উদ্দেশ্য যে তাদের শক্তিশালী করে অর্থনীতিকে, সেটা কিন্তু কখনো করেনি। আজকে পাট চাষে এমএসপি করেনি, কি করে করবে? যেখানে রাজ্যের অধিকাংশ কৃষকের, যেখানে ধান উৎপাদন হয়, আপনারা সকলে জানেন যে এই কৃষকদের, ত্রিপুরা যে কৃষকদের জন্য এমএসপির চেষ্টাই করেনি। আমরা যদি 18 সাল সরকার আসার পরে আজকে মিনিমাম সাপোর্ট পাইছে আজকে 23 টাকা উপরে, আজকে মানে কৃষকরা তারা এক কেজি ধানের দাম পাচ্ছে, কৃষকরা খুশি, তাদের শক্তিশালী হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে তাদের। তো এই আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায় আজকে তাদের এই ব্যাপার, আজকে এই জুট মিলের এই অবস্থা, জুট মিল কর্মীদেরকে ঠকানো হয়েছে, জুট মিল যারা নেই আজকে জীবিত নেই তাদেরকে ঠকানো হয়েছে, তাদের পরিবারকে ঠকানো হয়েছে, এবং মিথ্যা অপপ্রচার থেকে রাজ্যের মানুষ তাদেরকে দেখে তো চিনতে হবে। যে কোনো ইস্যুতে আজকে মিথ্যা প্রচার চলে যাচ্ছে, অল্পকৃত হোক চলে যাচ্ছে, আরো বিভিন্ন ইস্যু আজকে আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি, বলতে চাই না, কালকে একটা ইস্যু নিয়ে আপনার সাথে বলতে এসেছি, যেমন আজকে দেখেছি, এর আগে মতো বলেছে, হয়তো আমরা ফলো করিনি, কিরকম ভাবে বললে বলুন। আজকে আমি এর আগে দেখিনি, আর এই ইস্যু আমার নেই, কিন্তু তো বলবো না, তো বলবো না বলে না বললে আমার থাকতে হবে চুপচাপ করে। বলুন তো কি বলেছে আজকে জিতেন বাবু? আজকে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে যে ব্রাহ্মণদের, ক্ষত্রিয় ব্রাহ্মণদের কি বলেছে, তাদেরকে যখন আপ্যায়ন করা হয় তাদেরকে গোমাংস না দিয়ে বলতে তাদেরকে আমন্ত্রণ হয় না, তাদেরকে আমন্ত্রণ কোনো বাড়িতে করলে গোমাংস দিয়ে তাদেরকে খাওয়া দিয়ে তাদেরকে আমন্ত্রণ করতে হয়। উনি কোন বেদের মধ্যে লেখা পেয়েছে, বেদ বিশ্বাস করে, তো এটা তো আমি শুনে অবাক হলাম। আজকে তারা এই জায়গায় নেমেছে যে কোথায় আঘাত করেছে, মিথ্যা কথা কোথায় কোথায় লেখা আছে। পাশাপাশি সর্বপ্রসাদ দত্ত মহাশয় কি বললেন? হনুমানকে কি গুন্ডা, সন্ধ্যা মার্কা গুন্ডা বলে দিলেন। আরে তোমরা ঈশ্বর বিশ্বাস করো না, তোমাদের ধর্ম যদি হিন্দু হয়, সেই হিন্দু ধর্মটা মানো না, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তোমার এই বক্তব্য এই অগণিত হিন্দু পরিবারকে আঘাত দেওয়া হবে, তাদের ধর্মকে আঘাত দেওয়া হবে, এবং সেটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না। এর উপযুক্ত শাস্তি তো মানুষ দিচ্ছে, আমার পাবে সামনে। আজকে এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা বক্তব্যগুলোকে অতি অবশ্যই থামানো উচিত। জনগণ কিন্তু তার প্রতিবাদে বেরোবে, কেউ বসে থাকবে না। আমি মনে হয় ভারতবর্ষের কোথাও আর কোন রাজ্যে কোন বিরোধী দল ঠিক এই ধরনের মন্তব্য আমি করতে শুনিনি। অনেক কিছু বলে, তাদের তাদের বক্তব্য বলবে, কিন্তু এরকম বক্তব্য শোনার পরে বলুন আজকে এখানে কি বলবে? হ্যাঁ, ভারতবর্ষের সংস্কৃতি মানে না, এটা আমরা জানি। ভারতবর্ষের জাতীয় পতাকা কাটার কখনো তুলতে আগে দেখিনি আমরা, জনগণ অধিনায়ক এদের জাতীয় সঙ্গীত গাইতে শুনিনি আমরা। তো এটা তাদের প্রচলিত, তারা শিখেছে, এটা না এখানে এই দেশে থেকে দেশের বাইরের সংস্কৃতি, দেশের বাইরের সংস্কৃতিকে তারা শ্রদ্ধা করে। যাই আমি আজকের বক্তব্য আপনাদের মাধ্যমে আমার বলা এখানেই, যে এই জুট মিল সম্পর্কিত ব্যাপার নিয়ে যে মিথ্যা বিবৃতি দিয়েছে, যে মিথ্যা বিবৃতির কারণে এই জুট মিলের যে সমস্ত কর্মী, তাদের পরিবারবর্গ, সেই সঙ্গে রাজ্যের সাধারণ মানুষকে যেটা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, মিথ্যা কথা বলে তাদেরকে পরিচিত করার চেষ্টা করেছে, এখানে আপনাদের মাধ্যমে আমরা চাই এটা রাজ্যের মানুষকে অবহিত করা যে তাদের মূল ব্যবস্থা কি ছিল, এবং ওই সময় যারা করেছিল তারা ওই সময় তাদেরই আজকের দিনে নেতারা, তারা সেদিনকার তারা সেখানে এটা তারা চেয়ারম্যান হিসাবে কাজ ছিল, তারাই করতে পারতো। তারা ওই সময় করলে জনগণের 20 কোটি টাকা, 25 কোটি টাকা সারত, কিন্তু আজকে 220 কোটি টাকা, 200 কোটি টাকা বেশি রাজ্যের মানুষের থেকে চলে গেছে। এই আমাদের সাপলা বক্তব্য। আমার ধন্যবাদ। জুট মিলের কর্মচারী কেমন আছে
এখানে তাদেরকে চতুর্থ পে কমিশনের আওতায় নিয়ে এসছে। তাদেরই প্রিয় এই জুট মিলের মধ্যে 33তম তাদেরকে কিন্তু চতুর্থ পে স্কেলের আন্ডারে আনা হয়নি। এবং এবং ইয়ারটা ওই তো 1996 থেকে শুরু হয়েছে, আনা হয়নি। এবার সময়ের সঙ্গে যখন এরা সুপারিশ করেছে, এরা জুট মিলে তারা অর্থ বঞ্চিত হয়েছে এবং সবস্তর অফিসার কমিটিদের কাছে তাদের আবেদনও ছিল এবং সেটা রিভাইজ পে রুলস বানানোর জন্য তাদের করা হয়েছে, কিন্তু করেনি। এই 1/1/2099 থেকে তাই খুব অসন্তোষে অফিসার কমিটির মধ্যে এটা চলতে থাকে এবং তারা 2003 সালে হাইকোর্টে তাদের ন্যায্য পাওনা নিয়ে মামলা করে। এটাকে কোনো আস্তে আস্তে আমার মূল জায়গাটায় মামলা করে। এই মামলার নম্বর WA/2003 এবং মাননীয় হাইকোর্ট তাদের বেতন ভাতা মিটিয়ে দিতে বলে। 2003-এর ওই কেসের এগেইনস্টে তাদের বেতন ভাতা মিটিয়ে দিতে বলে। রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মাননীয় সুপ্রিম কোর্টে যায় এবং মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই রায়কে বহাল রাখে। তৎকালীন সময় চেয়ারম্যান কে ছিলেন বলেছি 2003 থেকে 2012 পর্যন্ত, বর্তমান বিরোধী দলের নেতা তৎকালীন জিতেন্দ্র চৌধুরী মহাশয়। মজার কথা হচ্ছে এখানে এই যে টোটাল তাদের দাবি বলেছি আমি যে 32টা পিএসসি কে চতুর্থ পে স্কেলে আনা হয়েছে, অথচ একটি মতো এই যে ইয়েকে জুট মিলকে তাদেরকে বাইরে রাখা। তারা অনেকদিন সহ্য করেছে, পার্টির কাজ করতো, কিন্তু তাদের এরপর তারা কোর্টে যায় এবং এই কোর্টে যাওয়ার পরে কি করেছে, হাইকোর্টের রায়কে এটাকে টোটালি এর বিরুদ্ধে আবারও ওই সময় তৎকালীন সরকার ওই সময় সুপ্রিম কোর্টে তাদের এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা এখানে চলে যায়। কথাটা বুঝে নিন, শ্রমিক দরদে জুট মিলের জন্য কান্না করছে এখন এবং তাদের সময়কালে এই ছিল জুট মিল শ্রমিকদের বিপরীতে তাদের কার্যক্রম এবং ওই সময় যদি তার সরকার মেনে নিত, হাইকোর্টের রায়কে মেনে নিত, তখন 20 থেকে 25 কোটি টাকা দিলে পরে কিন্তু তাদের এই সমস্ত মুনাফা তারা যা পাওয়ার জিনিস তারা কিন্তু পেয়ে যেত এবং তারা পেলে কি হতো, তারা পেলে অটোমেটিক তাদের ওই সময়কালে যে সমস্ত মানুষরা এখানে কাজ করেছেন তারা জীবিতকালে তারা তাদের প্রাপ্যটা পেয়ে যেত। হ্যাঁ, আজকে পাবেন, কারণ ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, বা তাদের যারা বংশধর আছে তারা আজকে এই দাবি নিয়ে তারা এটাকে 220 কোটি, আজকে এটাকে দাঁড়িয়ে আজকে রাজ্য সরকার 220 কোটি টাকা দিতে হচ্ছে, দিতে হচ্ছে না, দিয়ে দেওয়া হয়েছে, যেটা তাদের কাছে এটা দেওয়া হচ্ছে। তো এই ত্রিপুরা হাইকোর্টের রায়কেও চ্যালেঞ্জ জানিয়ে তখন আবার এই যখন যায় তখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট আরেকটা নতুন করে দিয়েছে যে হাইকোর্ট দিয়েছে যে তাদের বকেয়া দিয়ে দাও, যা পাওয়া হিসাব করে দিয়ে দাও, বা সুপ্রিম কোর্ট লাগিয়ে দিয়েছে না, এটার সঙ্গে আরো 6% ইন্টারেস্ট দিয়ে দিতে হবে। তো এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য হচ্ছে আমরা কি করেছি, আমাদের সরকার আমরা এদের টাকা মিটিয়ে দিয়েছি এবং 2018 সালে যখন আমরা সরকারে আসি তখন আমরা চেষ্টা করেছিলাম যে জুট মিলকে রিভাইভ করা যায় কিনা, কিন্তু ওই সময় আমরা অনেক আলোচনা হয়েছে, আসামে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা হয়েছে, কিন্তু তৎকালীন সময় এটা দেখা গেছে এই কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যদি কোনো এরকম শিল্প কারখানা কমপ্লিটলি যদি এটা ক্লোজ হয় তাহলে তার সমস্ত যারা প্রবলেমেটিক তখন গিয়ে সেটাকে অন্যভাবে আমরা এটাকে ট্রান্সফার করতে পারি। কিন্তু এটা যদি কোথাও তাদের পাওনা দানা কোম্পানি রিলেটেড হয়ে থাকে আইনি সমস্যা, তাহলে সেই কোম্পানিকে বন্ধ করে নতুন কিছু করার এটা হতে পারে না, আইন মতো এটা বাধা আছে, তো আমরা করতে পারিনি। কিন্তু এরপরে আইন কোর্টে কেস চলছে, সেই কোর্টে রায় হয়েছে কিছুদিন আগে, যখন ফাইনাল রায় হয়েছে আমরা সঙ্গে সঙ্গে 3 টাকা দিয়ে দিয়েছি। কিন্তু এই জায়গাতে দেখুন, এরকম একটা জায়গাতে আজকে এতটা করার পরে যদি বিরোধী দলের নেতা যদি সেটা বলে বা তাদের যদি পার্টি বলে যে এখানে এই সরকার আমরা তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করেছি, বঞ্চিত আমরা করিনি, বঞ্চিত করা হয়েছে সেই সময় থেকে 1996 থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। PSO 32 না হয়েছে চৌদ্দ পে কমিশন আন্ডারে, কিন্তু একটি PSO বাদ দিয়ে রাখো, সেটা হচ্ছে জুট মিলস। ওই সময় শ্রমিকদের এভাবে তারা বঞ্চিত করছে, তাদেরকে কাজে লাগিয়েছে, পার্টির কাজ, নির্বাচনের কাজ, তখন একবার জুট মিল বলতেই তারা বেরোতো, তাদের কোম্পানি কাজ করা হয়নি,
কোম্পানির মূল উৎপাদন বন্ধ ছিল। প্রায় আজকের দিনে 1000 কোটি টাকার উপরে এই জুট মিলের এগেন্স্টে সরকারের এ রাজ্যের জনগণের টাকা সেখানে নষ্ট হয়েছে। এর মধ্যে আমরা সরকারি অবস্থার মধ্যে 220 কোটি টাকা আমরা দিয়েছি। তা আজকে এখানে আমি বলার উদ্দেশ্য একটাই, যে বিভিন্ন আজকে দেখা যাচ্ছে যে বিরোধী দলগুলো একটা ইস্যুতে তৈরি করে সেখানে সরকারকে দোষারোপ করছে, এবং সেটা এই দোষারোপ যে করছে এতে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি শুরু হচ্ছে। বিশেষ করে যারা এই জুট মিলের সঙ্গে জড়িত, তাদের যারা পরিবারের যারা বেঁচে আছেন তাদের মধ্যে একটা ভুল ভ্রান্ত ধারণা দিচ্ছে সরকারের বিরুদ্ধে। এই বিরুদ্ধে ধারণা থেকে এটা হতে পারে না, সত্য প্রকাশ করা উচিত। বারবার মিথ্যা কথা বলে, যে কোনো ব্যাপারে মিথ্যা কথা বলে এখন একটা নতুন ইস্যু হয়েছে, তাদের আন্দোলনের ইস্যু সেরকম কিছু না পেলেও তোর মিথ্যাকে আঁকড়ে ধরে সেই ইস্যুকে তারা জ্যান্ত রাখার চেষ্টা করছে। মান্থলি একটা এক্সপেন্ডিচার বা ইয়ারলি এক্সপেন্ডিচার কি আছে, আর সরকার ফিউচার কি হবে দেখছে? তা আপনার জুট মিলে টোটাল বলেছি যে 2253 জন লাস্ট যখন কেসে যায় ওই সময় 2253 জনের সংখ্যা তারা সেখানে নিয়েছে। তো ওই 2300 সময় সময় কিছু লোক ছেড়েছে। এই প্রেজেন্সে তারা কর্মী সংখ্যা নেই। ওই লিস্ট অনুযায়ী, যে লিস্ট অনুযায়ী টোটাল কোর্টের কাছে যারা কেসটা দিয়েছে, সংখ্যা নিয়ে যা দিয়েছে, তাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 220 কোটি টাকা। এখন আমি মামলার বাইরে, মানে এখন স্ট্যাটাস কি, এখন জুট মিলে কয়জন আছে ইনভলভ, আর গভর্নমেন্ট এই জুট মিলকে ফিউচার, এখন যেহেতু আপনারা টাকা দিয়ে দিয়েছেন, এখন তো নতুন ভাবে আপনারা চিন্তা করতে পারেন, এখন কিভাবে ভাবছেন সরকার? আপনার কথা ছেড়ে দিয়ে 2253 জন, তারা কেউই, অধিকাংশ মানুষ চলে গেছে, মারা গেছে, এবং একটা বিরাট সংখ্যা ছিল, কিভাবে নিয়েছে আমি জানি না, একটা বিরাট সংখ্যা ছিল যারা বয়স উত্তীর্ণ হয়ে গেছে, বয়স্ক ব্যক্তিগত তাদেরকে ঢুকিয়েছে, যারা কাজের যোগ্যতম ছিল। তো তারা তো অনেক আগে মারা গেছে, কিন্তু ম্যাক্সিমাম লোকে মারা গেছে, কিছু লোক রয়ে গেছে কিন্তু তার পরিবার সম্পূর্ণ আছে। ধরুন যে মারা গেছে তার ছেলে আছে বা তার মেয়ে আছে, তার পরিবারের রিলেশন, তার ব্লাড কানেক্টেড কোন লোক থাকলে তার যে প্রাপ্য টাকাটা কোর্ট সেবা বিচার করেছে, সেই টাকাটা এটা 200 কোটি টাকা ভ্যালু এসছে, আমরা দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, ইয়েস আমরা চেষ্টা করেছি, বলেছি 2018 সালে আমরা চেষ্টা করেছিলাম সেটাকে রিভ্যাক করা যায় কিভাবে, কারণ সরকারের প্রায় 1000 কোটি টাকার মতো, 660 কোটি ছিল তো এই সময়, আরো ধরেন সমস্ত মিলে 1000 কোটি টাকার বেশি যেখানে সরকারের এই টাকা দিতে হয়েছে আগে পরে মিলিয়ে। এবং এই জায়গাতে টোটাল যে জায়গা আছে, টোটাল এরিয়া প্রায় এখন 29.172 একর জায়গা আছে এই জুট মিল এর সম্পূর্ণ সমগ্র এলাকা। এবং এটাকে এই শেষ করার পর আগে বলেছি যে কোনো কোম্পানি আইনে যদি তার সম্পূর্ণ যদি এটা মানে ইয়ে না হয়, সুরাহা না হয়, তাহলে সেখানে ক্লোজ করা যায় না বা নতুন কিছু করতে হবে। এখন আমরা দিয়েছি একবার গাইডলাইন অফ একবার ডাইরেকশন অফ দ্য কোর্ট, আমরা দিয়েছি, অটোমেটিক বন্ধ ক্লোজ হবে। এখন এখানে আমরা প্ল্যান করেছি ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, জানেন যে এবার কিছুদিন আগে আমাদের বিজনেস কনক্লেভ হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরাকে নিয়ে, প্রচুর সংখ্যক যারা এসছে এখানে। অলরেডি আমরা এর আগেই যে আইটি থেকে একটা আইটি এই যে ডিজিটাল ইনোভেশন পার্ক আমরা করতে যাচ্ছি 10 একর জায়গা, ওই জায়গাতে আইটি পার্ক হবে। যারা এই রাজ্যের বাইরে আপনারা যান, দেখেছেন, ব্যাঙ্গালোর যান, হায়দ্রাবাদ যান, বম্বে বা আদার্স, কলকাতা, এখানে দেখবে আইটি পার্ক কিভাবে গড়ে উঠেছে। এবং এতে কি হবে, প্রচুর সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যে আমরা টার্গেট করেছি, তারপরে আইটি পার্ক করি, তো এই রাজ্যে 2000 ইউথ, শিক্ষিত যুবক যারা আইটি নিয়ে বিভিন্ন রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যের মধ্যে চাকরি, তারা কিন্তু এখানে সুযোগ পাবে। এরপরে যে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট 3.40 একর দিয়ে প্রায় 600 কোটি টাকার বিনিময়ে যেখানে একটা ইন্টারন্যাশনাল স্কিল অ্যান্ড ওভারসিজ প্লেসমেন্ট সেন্টার করা হবে নর্থ ইস্টের মধ্যে, যেটার মধ্যে প্রায় 600 কোটি টাকা খরচ হবে। সেখানে 500টা মতো অন্তত ডাইরেক্টলি যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা হবে রাজ্যের ছেলে মেয়েদের। ঠিক তেমনি হবে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, যেখানে সেটিং হবে একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে তার এরিয়া হবে 7.772 একর, এবং ওই 7.77 ইয়েতে ওই এরিয়াতে ওই সেটিং হবে এই সুপার স্পেশালিটি হসপিটাল। সেটাও তারা ওখানে ব্যয় করবে 300 কোটি টাকা, যেখানে 200 জনের মতো তাদের এখানকার আমাদের
যে এই ত্রিপুরা ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হবে এবং ট্রিটমেন্ট তো আলাদা হবেই। ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের একটা কনভেনশন হল তৈরি করবো আমরা। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে বড় বড় কনভেনশন, যখন বড় কিছু সংখ্যক লোকের কোনো একসঙ্গে গ্যাদারিং হয়ে কোনো মিটিং হবে, বিভিন্ন রকম হবে, যে কোনো শুধুমাত্র রাজনৈতিক কথা বলছি না, যে কোনো ধরনের ডেভেলপমেন্ট, যে কোনো ধরনের কোনো বড় মিটিং হলে প্রায় 5,000 লোকের ক্যাপাসিটি করে এখানে একটা ডেভেলপমেন্ট অফ স্টেট কনভেনশন সেন্টার হবে। এটা আগে পরে প্রায় এখানে 8 একর জায়গা, 8 একর জায়গা নিয়ে তৈরি হবে এবং সেখানে প্রায় 1,000 কোটি টাকা প্রায় এখানে ব্যয় করা হবে, যেখানে 2,000 নম্বর মতো পার্সেন্ট যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা। এই টোটাল এরিয়া 29 একর জায়গার মধ্যে এই পর্যন্ত আমাদের সর্বমোট যদি আমরা যে প্ল্যান করি, যেখানে 4,700 লোকের সেখানে কর্মসংস্থান ব্যবস্থা রাজ্যের, আর তাছাড়া বাকি দিনকে দিন আর বাড়বে, যেমন আইটি পার্ক হবে, তার সঙ্গে আনুষ্ঠানিক অনেক কিছু এগুলো এটা মানে এই অবস্থা, এই টোটাল কাজ এই জায়গাটার কাজ হবে। আর এটাও যেন রাখুন, যেখানে জুট মিল হবে না, তো জুট মিলে বাকি সমস্ত কিছুই ডিসমেন্টেলিং হবে এবং সেখানে জুট মিলে যে মেশিনারি আছে সেগুলো দীর্ঘ এত বছর মানে কাজ না করা, কার অগেজ হয়ে আছে, সেগুলো এটা ডিসপোজ হবে এবং সেগুলো নকশান করে দেওয়ার প্ল্যান চলছে। আজকেও বাংলাদেশের থেকে একটা বড় টিম এসেছিল, যে তারা দেখেছে, ঘুরেছে, যে তারা জুট মিল এখানে করতে চাইছিল, কিন্তু জুট মিল করার জন্য তারা বলেছে আমরা করবো, কিন্তু দেখা যাচ্ছে জুট মিল করতে গেলে যে পার্টের যে কালেকশন হবে লোকালি, সে এখন বন্ধ হয়ে গেছে, হবে না। সুতরাং এটাকে তারা খুব সম্ভবত চেষ্টা করবে, যে টেন্ডার হবে তার মাধ্যমে নিয়ে তারা আসামে সেট আপ করবে, এই পর্যন্ত আমরা বলতে পারিনি। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা সকলে জানেন, নাকি যারা জানেন এখানে দেখেছেন, যে কোনো মিটিং হবে, কারখানা বন্ধ, মিটিং এ যোগ দিতে হবে। টার্গেট 12,000 মেট্রিক টন করলে পরে সেখানে একটা মুনাফার মুখ দেখবে সরকার দেখা না, যে মধ্যে তাদেরকে দিয়ে, এবং এর মধ্যে টোটালি কোনো নীতি তোয়াক্কা না করে, এবং এই শ্রমিক সংগঠনের মধ্যে দাদাগিরি, বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া, এটা ছিল তৎকালীন এই জুট মিলের কার্যক্রম। এবং এটাকে মোটত এটা মূল অবনতির কারণ কিন্তু তখন থেকে শুরু হয়। পদ্ধতিগত, কাঠামোগত, পরিচালনাগত, আর্থিক অদক্ষতা ছিল, এবং এটা বলতে দ্বিধা নেই যে টোটাল 860 জন তৎকালীন হিসাব করে দেখা গেছে যে এই মিলটা চালাতে গেলে মোট 860 জন, যে এদেরকে লাগে 850 জন নিযুক্তি দিলে মোটামুটি মিল 12,000 মেট্রিক টন টার্গেট করে এটা চলতে পারে। কিন্তু সে জায়গায় দেখা গেছে 2,253 জন তাদেরকে কর্মীকে নিযুক্তি দিয়েছে। তাতে কি হয়েছে? তাতে এতটুকু হয়েছে যে এই টোটাল যে সংখ্যা তাদেরকে বেতন দেওয়া, আর টোটাল যে মানে এই উৎপাদনের মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় তাদের সমস্যা মেটানো, চালাই দেওয়া, এবং রাজ্য সরকার যে বিনিয়োগ করেছে, সরকার যে ফান্ড দিয়েছে, তার বিনিময়ে সরকারও কিছু মুনাফা পাবে, তার শিল্প কারখানা বাঁচবে। কিন্তু সেটা না করে তারা এই 850-কে 2,253 জন তারা নিযুক্তি দিয়েছে। তাই বুঝতে পারছেন টোটাল এটা আস্তে আস্তে এটা সমস্ত অবনতিমূলক, কিন্তু তাদের লাভ হচ্ছে, তাদের লাভ রাজনৈতিক লাভ হচ্ছে, তাদের বিভিন্ন এটা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাতে এবারে সেটা এখন মানে এর মধ্যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখেছেন, যে এখানে রাজ্য সরকারের উপরে অটোমেটিক কোর্টের রায় এসেছে, যেখানে তাদের 220 কোটি টাকা তাদেরকে রাজ্য সরকার দিতে হয়েছে। কিন্তু এখন এই টোটাল যে টাকা দিল, টাকা তো দিতে হবে, কোটা দিয়ে টাকা দেব। কিন্তু সবচেয়ে বড় কথা, দুঃখজনক কথা হচ্ছে এটাকে কেন্দ্র করে যে তাদেরকে ঠকানো হচ্ছে, তাদের ন্যায্য দাবি দেয়নি, 2018 সাল থেকে শুরু করে এর মধ্যে দিতে পারতো। এই যে একটা মানুষকে বিভ্রান্ত করা, সেই সমস্ত কর্মীদের এর মধ্যে অনেকে বেঁচে আছে, অনেকে বেঁচে নেই, তাদের পরিবার রয়ে গেছে, এই তাদেরকে এটা দেওয়ার জন্য সরকার দিতে রাজি, সরকার দিয়েও দিয়েছে। আমরা 220 কোটি টাকা সরকারি তহবিল থেকে দিয়েছি, তাদেরকে সমর্থন দেওয়ার জন্য চলছে। কিন্তু এর মধ্যে দিয়ে দিকে বিরোধী দল, বিশেষ করে আমরা শুনেছি, আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে সিপিএম দলের থেকে যারা নেতৃত্বে আছেন তারা একটা কথাই বলছেন, যে আমরা বিজেপি সরকার, আমরা তাদের ন্যায্য কোর্ট দিয়েছে, এবার দাও, সেটা বলে বিভিন্ন বিকৃত ভাবে আমাকে ব্যাখ্যা করেছে। এখন
আপনার পরিপ্রেক্ষিতে যদি না বলি, এটা মানুষের কাছে, জনসাধারণের কাছে এটা বা এই জুটমিল যারা কর্মীরা, যারা তাদের লোকরা আছেন, তাদের কাছে ভুল মেসেজ দেওয়া হয়েছে, এটা ইচ্ছা করে আমরা দিই। আমি ছোট্ট করে আপনাদের বলি, এই টোটাল জুটমিলে কারা ছিলেন চেয়ারম্যান 1957 থেকে 1988 সাল অনিল সরকার সাহেব ছিলেন এটা চেয়ারম্যান, এবং 1988 থেকে 1993 তৎকালীন কংগ্রেস এমএলএ দিলীপ সরকার ছিলেন। তারপরে পবিত্র কর ছিলেন 1993 থেকে 2003। জিতেন্দ্র চৌধুরী বর্তমান যিনি যেখানে উনি বিরোধী দলের নেতা, উনি ছিলেন 2003 থেকে 2009 সাল পর্যন্ত। এটা একটু নোট মান মনে রাখুন। এরপরে তপন চক্রবর্তী সাহেব ছিলেন 2009 থেকে 2018 পর্যন্ত। তারপর থেকে এদের চেয়ারম্যান নেই, সরকার পরিবর্তন হয়েছে। এরপর থেকে কখনো আর চেয়ারম্যান হয়নি। এই যে যেরকম ভিজিজেনে যেমন সরকারি অফিসাররা ছিল সিএমডি হিসাবে, এবং এরপরে শান্তনু দেববর্মা ছিল, সন্তোষ দাস ছিল, অসীম সাহা, এবং বর্তমানে বিনয় ভূষণ দাস ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই যে টোটাল কি করে হলো, এটা আমাদের সামনে তুলে ধরতে হবে তাদের কাছে। যে 12,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা করেছে 2001 থেকে 2004-5 পর্যন্ত। এই সময়ে টোটাল 1800 মেট্রিক টন থেকে হাইয়েস্ট 5,400 মেট্রিক টন বেশি কখনো এটা হয়, এবং এতে স্বাভাবিকভাবে এটা সমস্ত ফেল করতে শুরু করেছে। এবং এই জায়গাতে যে সরকার কিছু কর্মকর্তাদের এটা চতুর্থ পে কমিশন ছিল, কখন হয়েছে এটা 1996 সালে। এই 1996 সালে 1 তারিখে ওই সময় টোটাল সরকারের কাছে 33টি পিএসইউ ছিল, তার মধ্যে 32টি পিএসইউ কে মানুষ যেটার জন্য অপেক্ষা করে, বিশেষ করে কর্মচারী, তাদের জন্য কি কোনো খবর আছে আপনাদের? যে কর্মচারী কি জানতে চাইছেন? এই তো ডিএ স্বাভাবিক কারণে ডিএ না, এবং DA নতুন পে কমিশন কি গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ আছে? দেখুন, এটা তো আবারও আমাকে মানে আপনাদের পিছনে যেতে হয়। না সেটা জানি, নতুনটা বলুন। না নতুনটা কি বলবো, আমি পিছনে যেতে হয়। আমরাই দিয়েছি, আমাদের সরকার আসার পর 18 থেকে 41% দিয়ে আমরা দিয়েছি। এখন 19% মানে ডিফারেন্স আছে। আমরা সবসময় চেষ্টা করি, মানে মুখ্যমন্ত্রী চেষ্টা করে, লোক যদি বলে এমন ভাবে দিয়ে ঘোষণা করেন যখন উনি মনে করেন না কাজ দেওয়া উচিত। সরকারের অর্জিত অবস্থা থাকে আমাদের চলছে বিভিন্ন কারণ, সেটা আবার অন্য ব্যাখ্যা যেতে হবে। তারপরেও তো দিচ্ছেন, কিন্তু দিয়ে ভাবি আমরা এবার কমাবো, এটা ডিএর ব্যাপারটা বলছে কমাবো, তো কমাবো, আরেকদিকে আবার সেন্ট্রাল দিচ্ছে, তো আবার সে ডিফারেন্সের জায়গায় চলে আসছে। যাই হোক, আবার 19% এসে আরো দেওয়ার মতো আমাদের প্রভিশন ছিল। এবং আপনারা জানেন যে আমাদের অর্থনীতির মধ্যে যে টোটাল সারা ভারতবর্ষে, তো আমাদের রাজ্য নয়, টোটাল সারা ভারতবর্ষে আপনার এই যে রেভিনিউ গ্যাপটা ফান্ডটা 4,000 crore পার এরিয়া, যেখানে এটা কমিট হয়ে গেছে 16 পে কমিশনের তাদের ইয়ে। এদের কি পরামর্শ হচ্ছে এরকম যে প্রত্যেকটা স্টেট এই ফান্ডটা বন্ধ, গ্যাপ ফান্ডটা বন্ধ, নিজস্ব স্টেট থেকে তাকে রোজগার করতে হবে। যে এই যে কমিটেড এক্সপেন্ডিচার, সেটাকে যার যার স্টেট তার থেকে তাদের রোজগার করতে বের করতে হবে। তো কি করে বেরোবে? প্রথম ইন্ডাস্ট্রি রোজগার বাড়বে, সেকেন্ড হচ্ছে আপনি আমাদের যে সব ট্যাক্স বা বিভিন্ন রকম বাড়তে হবে, এই সরকার তো বাড়েনি। তাহলে এই অবস্থার মধ্যে আছে, তারপরও আমরা এটা নিয়ে নিই। নেক্সট লাস্ট যেটা আমি আসল যেটা জানতে চাইছেন, অষ্টম পে কমিশন। দেখুন, অষ্টম পে কমিশন এখন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা করেছে, অপেক্ষা করে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কি সিস্টেমে এই পে কমিশন তারা ডিক্লেয়ার করে। দেশের দুই একটা রাজ্য বোধহয় তারা পে কমিশনের কোন রকম কমিটি তো বানিয়েছে, বেশি সবাই না। কিন্তু আমরা অপেক্ষা আছি, আমাদের স্টেট অপেক্ষা আছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পে কমিশন স্ট্রাকচার ঠিক আছে না, কিভাবে স্ট্রাকচারটা চলে সেটার উপর নির্ভর করে আমাদের স্টেট গভর্নমেন্ট সেই রাস্তায় হাঁটতে হবে, এভাবে হাঁটতে হবে। একটা শেষ প্রশ্ন করছি, বাম আমলের একটা জমি কেলেঙ্কারি, যার সঙ্গে নাম জড়িয়েছে তখনকারই একজন অফিসার টিকে চক্রবর্তী। ওনার একটা বিরুদ্ধে যে অভিযোগ, 16টা পজিশন মানে 10-এর অধিক পজিশন সার্টিফিকেট উনি প্রদান করেছেন। একই সঙ্গে 2.4 জায়গা উনি সরকারি জায়গা রাবার প্ল্যান্টেশনের জন্য কিছু লোককে দিয়েছিলেন।
এবং সেখানে তিনি একদম স্পষ্ট সেই অর্ডারে লিখছেন যে রিকোয়ার্ড যে জমিটা সেটা সরকারি কোনো কাজে পরবর্তী সময়ে আর ব্যবহার করা হবে না এবং তাদেরকে সেখান থেকে এক্সিট করা হবে। এই যে মানে কেলেঙ্কারিটা হয়েছে এবং আপনাদের সরকার যখন আদালতে এসেছে তারপর তার তদন্ত শুরু হয়েছে, বিভাগীয় তদন্ত হয়েছে, এখন পর্যন্ত কি তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের? আমার যতটুকু জানার মধ্যে, যদিও ঘটনা হয়েছে তৎকালীন তাদের বামফ্রন্ট সরকারের সৌদি হয়ে থাকে, মানে অভিযোগটা ওখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে না? ওই সময় কি হয়েছে না হয়েছে আর আমরা জানি না, আর করার প্রয়োজন কেন হয়নি সেটা ওরা বলতে পারবে। বাট এই মুহূর্তে যেটা এসছে, আপনাদের যা শুনেছি আমরা বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই করেছে সেটা করেছে, তো সেখানে স্বাভাবিক কথা যে এখানে অবশ্যই সেটা তো সরকারি ব্যাপার, নিশ্চয়ই ইয়ে হয়েছে, জানতে চেয়েছে যে আপনার অভিযোগের ভিত্তিতে কি আছে। যথারীতি তার বক্তব্য সে প্রেস মিট করেছে, দেখেছি আমরা প্রেস মিটের মাধ্যমে সেটা টোটাল প্রপার্টি নিয়ে আপনাদের ব্যাখ্যা দিয়েছে, আপনাদের মাধ্যমে দিয়েছে। তো তার স্পেসিফিক যতটুকু দেখা গেছে সে তো তার সম্পর্কে যে অভিযোগগুলো উঠেছে বা আমাদের বিরোধী দল নেতা যেখানে পেপার নিয়ে গিয়ে উনি বলেছেন, তো সেগুলো এরপরে তো ও প্রেস মিটটা করেছে। এখন উনি বলেছেন তথ্য দিয়ে, তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, উনি তো অস্বীকার করেছেন ওনার কথাগুলো। না, দুটো অভিযোগ অস্বীকার করে মানে স্বীকার করেছেন, 11টি অভিযোগ অস্বীকার মানে কিছু বলেনি, মানে এটা স্বীকারও করেননি অস্বীকারও করেন। এটা দেখুন, এইভাবে আমি পার্টিকুলার আমার যে দপ্তর বা সেখানে এই ধরনের কোনো নাই, বাট আমি ওভারঅল আপনার কথা প্রস্তুতের বলি, যদিও এটার মধ্যে এটা নিয়ে যখন হয়েছে তখন তাকে ব্যাখ্যা দিতে হবে। একজন অভিযোগ করলে অভিযোগ যদি কিছুটা তথ্য ঠিক করে তা সেখানে তাকে ব্যাখ্যা দেওয়া উচিত গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন। সেটা পিকে চক্রবর্তীকে নিশ্চয় মানে মুখ্যমন্ত্রী দিয়েছেন যে তুমি তোমার এই খণ্ডন তুমি করো, তোমার বক্তব্য তুমি রাখো, তোমার বিরুদ্ধে এটা হচ্ছে তুমি বিরুদ্ধে রাখো। তো সেটা সবাই তাকে করেছে, সবটা করেনি। তো সেটা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় যদি থাকে সেখানে প্রমাণ মানে কোনো রকম তথ্য যেটা দিয়েছে সেটা সবাই এক্স্যাক্টলি পজিশনটা আমি এখন বলতে পারছি না। সবাইকে ধন্যবাদ। এর মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গা পত্রিকা টিভি থেকে আরম্ভ করে আপনারাও খবর করেন যুবকদের বঞ্চনা, মানুষদের বঞ্চনা, শ্রমজীবী মানুষের বঞ্চনা, এছাড়া আর কোনো কিছুই আপনারা খুঁজে পাবেন না। তারা শ্রমজীবী মানুষদের সবচেয়ে বেশি দুরবস্থা ছিল তাদের সময়ে, শুধু পার্টির কাজ হতো, মানুষের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করে। তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে জুট মিল। আপনারা জানেন জুট মিল সিপিএম এর আমলে কি অবস্থায় ছিল। আপনারা দেখতে পাবেন যে ওই সময় জুট মিলের যে ঢোকার মুখে দেখবেন যে বড় বড় কমরেডদের ছবি লাগানো থাকতো এবং তার পাশে হচ্ছে তাদের সংগঠন, কিন্তু তার উৎপাদনশীলতা কি, মানব সম্পদের উন্নয়নের সূচক কি, তার কোনো ব্যাখ্যা তার মধ্যে ছিল না। এই জুট মিলকে নিয়েও এই বামফ্রন্ট বিরোধীরা অপপ্রচারে নেমেছে। মানুষের সামনে সত্যটা তুলে ধরা আমরা দায়বদ্ধ। আমাদের সরকার সমাজের অন্তিম বিন্দুতে অবস্থিত মানুষের জন্য কাজ করছে, ফলে মানুষ যাতে সহজে বিভ্রান্ত হতে না পারে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এই বিষয়ে আপনাদের সম্বোধন করবেন।